প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়ন অধ্যায়টি নিয়ে। আমি রনি ইসলাম, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য মূলত গুণগত রসায়ন অধ্যায়টা থেকে আমরা কিভাবে পড়ব এবং এই অধ্যায় থেকে কি কি পড়লে আমাদের 100% কভার হবে, আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ওভারঅল এই চ্যাপ্টারের ওপর আমি কয়েকটা পার্ট আকারে ক্লাস নিব। এই ক্লাসগুলো করলে এবং যে বিষয়গুলো পড়তে বলবো এগুলো পড়লে ইনশাআল্লাহ আর নিয়মিত ভাইয়ার এক্সাম বেসে এক্সাম দিলে আর কিছু লাগবে না। সো এখানে দেখো ওভারঅল টাইপ ভিত্তিক আমি ছবিতে আসা কিছু প্রশ্ন লিখে রাখছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে বিভিন্ন সালে আসা কিছু প্রশ্ন এখানে দেখো আমি লিখে রাখছি। প্রশ্ন নম্বর 1 দেখো, নিচের কোনটি শিকা পরীক্ষায় বর্ণ দেয় না? শিকা পরীক্ষায় বর্ণ দেয় না হচ্ছে ম্যাগনেসিয়াম। নাইট্রোজেন 15-7 অর্থাৎ ভর হচ্ছে 15 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। অক্সিজেনের ভর হচ্ছে 16, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এরা পরস্পর কি? তার মানে কোন টপিক থেকে আছে ভাইয়া? আইসোবার, আইসোটপ, আইসো কি ইলেকট্রন, আইসোটন, এই টপিক থেকে আসছে। সো এখানে দেখো আমাদের উভয় পক্ষে আমাদের নিউট্রন সংখ্যা সমান। সো যদি আমাদের নিউট্রন সংখ্যা সমান থাকে তাহলে এরা পরস্পর কি হয়? আইসোটন হয়। জাস্ট আগে প্রশ্নগুলো দেখে নাও এক নজরে। কোনটি প্লাঙ্কের সমীকরণ? কোথা থেকে আসছে ভাইয়া? সমীকরণ থেকে আসছে। প্লাঙ্কের সমীকরণটি কি? প্লাঙ্কের সমীকরণ হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের সমীকরণ। এবং ডি ব্রগলির সমীকরণ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এমভি। একটা কথা আমি তোমাদের প্রায় বলি যে ফিজিক্সের ক্ষেত্রে এবং রসায়নের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের ইকুয়েশন গুলো কিন্তু মনে রাখবা। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সমীকরণ থেকে বা ডিরেক্ট সূত্র থেকেও কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং এগুলো কিন্তু আমরা কখনোই স্কিপ করব না। তারপর দেখো, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে। তাহলে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকার সূত্রটা কি ভাইয়া? যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তার মানে 2n²। এখানে জাস্ট 2 গুণন 3 এর উপর স্কয়ার, 3 3 9, 9 2 18টা ইলেকট্রন। এখানে কয়টা থাকতে পারবে? 18টা ইলেকট্রন। L3 হলে ml কত? তো আমরা এখানে L এর ভ্যালু অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু L3 হলে ml কত? ml হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো ml এর ভ্যালু বা m এর ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করি? ml এর ভ্যালু আমরা নির্ণয় করি 0 সহ প্লাস মাইনাস l। তার মানে এখানে l হচ্ছে 3, তার মানে হচ্ছে আমাদের 0 -3 -2 -1 +1 +2 +3, এই হচ্ছে আমাদের ml এর ভ্যালু। ঠিক আছে, এবার আসো 6 নম্বর প্রশ্নে দেখো, n3l1 হলে উপকক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে? উপকক্ষে ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2 × 2l + 1। l এর ভ্যালু ভাইয়া 1 দেওয়াই আছে, তার মানে এখানে যদি 1 বসাই 2 এর একে 3, 3 2 6টা ইলেকট্রন। ঠিক আছে, 6টা ইলেকট্রন, অ্যান্সার হবে 6টি। 7 নম্বর প্রশ্নে দেখো, অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় কিসের মাধ্যমে? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় নেসলার বিকারক দ্বারা। নেসলার বিকারকের সংকেত কি? নেসলার বিকারকের সংকেত হচ্ছে K2HgI4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেসলার বিকারক। এখন কথা হচ্ছে ভাইয়া, এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগে তোমাদের বুঝতে হবে এই অধ্যায় থেকে মূলত কি কি ধরনের প্রশ্ন আসতেছে। গুণগত রসায়ন অধ্যায় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ওভারঅল তোমরা 2টা থেকে 3টে এমসিকিউ 100% কমন পাবা। এবং আর একটা কথা বলে রাখি, এক একটা অধ্যায় থেকে কিন্তু তোমাকে আহামরি সব তথ্য কিন্তু মনে রাখতে হবে না, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে বড়জোর এমসিকিউ আসবে ভাইয়া 2টা, 1টা অথবা 3টা, হাইয়েস্ট 3টা। ঠিক আছে, জৈব রসায়ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় 7টা থেকে 8টা। তো এই 2টা, 1টা, 3টে এমসিকিউর জন্য ভাই তুমি যদি প্রত্যেকটা অধ্যায়ের যদি লাইন বাই লাইন মনে রাখতে চাও, এমনিতেই তুমি ডিপ্রেস হয়ে যাবা। সুতরাং অহেতুক বিষয় পড়ে আমরা সময় নষ্ট করব না। এখন দেখো, এই প্রশ্নগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের টাইপ বুঝতে হবে যে গুণগত রসায়ন থেকে আমরা ছবির জন্য কি কি করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুণগত রসায়ন থেকে মূলত 3 টাইপের প্রশ্ন আছে। কয় টাইপের প্রশ্ন আসে? 3 টাইপের প্রশ্ন আসে। টাইপ নম্বর 1, যেটা 25-26 শিক্ষাবর্ষে আসছিল, বলা হয়েছিল যে নিচের কোনটি আলফা কণা, নিচের কোনটি হচ্ছে তোমার আলফা পার্টিকেল। ঠিক আছে, তার মানে হিলিয়াম 2+ আয়নটাকে আমরা বলি আলফা পার্টিকেল। এখন কথা হচ্ছে এটা কোন পার্ট থেকে আসলো? এটা হচ্ছে পরমাণুর মডেল পার্টটা থেকে আসছে।
আর একটা প্রশ্ন আসে কোথা থেকে? আর একটা প্রশ্ন আসে কোয়ান্টাম সংখ্যা অথবা ইলেকট্রন বিন্যাস থেকে। এবং আর একটা পার্ট আসে এমসিকিউ আসে আমাদের শেষ পার্ট থেকে, অর্থাৎ বর্ণালী, বিভিন্ন বর্ণালী বা আমাদের হচ্ছে কি যে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ রিলেট, অর্থাৎ শেষের পার্টটা থেকে আমাদের প্রশ্ন আসে। সো এই অধ্যায় থেকে মূলত প্রশ্ন আসে তিনটা টাইপ থেকে। জাস্ট আমি বললাম ইলেকট্রন বিন্যাস অথবা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের পরমাণু মডেল থেকে, অর্থাৎ বোর মডেল অথবা রাদারফোর্ড মডেল থেকে, এবং তৃতীয় পার্টটা হচ্ছে আমাদের বিভিন্ন বর্ণালী রেখাগুলোর পার্টটা থেকে, ঠিক আছে। সো এখানে দেখো ওভারঅল আমি টপিক গুলো লিখে রাখছি যে এই অধ্যায়ের জন্য কোন কোন টপিক গুলো সিইউ এই ইউনিটের জন্য, সিইউ এই ইউনিটের জন্য একদম 100% লাগবে। তুমি এই অধ্যায়ের জাস্ট এই কয়েকটা টপিক যদি ভালোভাবে পড়ো, ভালোভাবে বোঝো, তাহলে এই অধ্যায়ের আর তোমার কিচ্ছু লাগবে না ভাই, ঠিক আছে। এই অধ্যায়ের আর তোমার কিচ্ছু লাগবে না। এখন দেখো প্রথমেই দিয়ে রাখছি পরমাণুর মডেল। এই পরমাণু মডেলের মধ্যে কি পড়বো? পরমাণু মডেলের মধ্যে রাদারফোর্ডের মডেল আছে, বোরের পরমাণু মডেল আছে, এগুলো জাস্ট আমরা রিডিং করবো। এবং দ্বিতীয় টপিকটা আমি দিছি ইলেকট্রন বিন্যাস অণু পরমাণু, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকেও প্রশ্ন আসে। আর দিয়ে দিতে পারে, এভাবে একটা প্রশ্ন আসছিল Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস কত, Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস কত, ঠিক আছে। বা ক্রোমিয়ামের আমরা যে একটা প্রশ্ন প্রায় দেখি যে 3D তে না গিয়ে 4s এ যায় কেন, এই ধরনের যে এগুলো প্রশ্ন। সো ওভারঅল আমাদের ইলেকট্রন বিন্যাস এবং অণু পরমাণুর তথ্য থেকেও আমাদের আসতে পারে। অণু কি, পরমাণু কি, কার কয়টি অণু বা পরমাণু, এই টপিকটা থেকেও আসতে পারে। আমি সবকিছু তোমাদের গুছাই দিব। তৃতীয় নম্বর টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার, ঠিক আছে। এবং আয়ন শনাক্তকরণ, এটাও 5 স্টার, ঠিক আছে। এবং বর্ণালী। আয়ন শনাক্তকরণ থেকে কিভাবে প্রশ্ন আসে? আয়ন শনাক্তকরণ যে ভাই এই যে দেখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, বা ক্যালসিয়াম 2+ আয়নের শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়, বিষয় প্রশ্নগুলো কিন্তু এভাবে আসে। এবং আরেকটা হচ্ছে কি আমাদের বর্ণালী। বর্ণালী বলতে যেমন তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড আসতে পারে, যে কি কার শক্তি বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির সম্পর্কগুলো ব্যস্তানুপাতিক, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার শক্তি বেশি হয়। সো এইগুলো হচ্ছে আমাদের টাইপ, প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। আজকে মূলত আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা, এই পার্টটা নিয়ে, কোয়ান্টাম সংখ্যা এই টপিকটা নিয়ে। সো আজকের টপিক হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো এখন দেখো আমরা যদি কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, যে কোন কোন বিষয়গুলো আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে লাগবে, আজকে আমাদের হচ্ছে টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে ভাই এটা তোমাদের পড়তে হবে না, এটা লাগবে না। তোমাদের লাগবে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা ইংলিশ নামটা কি অ্যাজমুথাল, সহকারী বা অ্যাজমুথাল, মনে রাখবা, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এবং হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি বা অনেকে ml দ্বারা প্রকাশ করে। এবং হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সো সর্বপ্রথম দেখো এই কোয়ান্টাম সংখ্যা টপিক থেকে আসলে আমরা কি কি জানবো, কি কি শিখবো। আমি প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে করাই দেবো। এই টপিক ওয়াইজ তোমরা যদি সবকিছু নোট করো, গুছাই ফেলো, ইনশাল্লাহ এর বাইরে আর ছবিতে কোনো প্রশ্ন আসবে না। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বপ্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি শক্তি স্তর বা অরবিট। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি শক্তি স্তর বা অরবিট। এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা আসলে ইন্ডিকেট করে প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনো একটা কক্ষপথের আকার নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া? আকার নির্দেশ করে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল কি নির্দেশ করে? আকৃতি নির্দেশ করে, আকৃতি নির্দেশ করে, ঠিক আছে। তার মানে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমাদের আকার নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের আকৃতি নির্দেশ করে, ঠিক আছে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আমাদের ঘূর্ণন প্রকৃতি নির্দেশ করে। এবং এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের মূলত উপকক্ষের দিক নির্দেশ করে, উপশক্তি স্তর বা উপকক্ষপথের কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এবং এটা কিন্তু আমাদের ঘূর্ণন প্রকৃতি নির্দেশ করে। এখন কথা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট,
এন সংখ্যক। এখন দেখো এন এর ভ্যালু যখন 1 হয়, এন এর ভ্যালু যখন 1 হয় তখন আমরা বলি কে শেল, 2 হলে এল শেল, 3 হলে এম শেল, এভাবে কে এল এম এন, 4 হলে এন শেল। এই শেল গুলো তোমরা মাথায় রাখতে হবে। এখন পরীক্ষায় এভাবে আসতে পারে যে কে শেলের ইলেকট্রন সংখ্যা কত, এন শেলের ইলেকট্রন সংখ্যা কত, এম শেলের ইলেকট্রন সংখ্যা কত। তার মানে এই এন ইকুয়াল টু 1 2 3 4 মানে হচ্ছে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। মাথায় রাখবা 1 হলে কে শেল, 2 হলে এল শেল, 3 হলে এম শেল, 4 হলে এন শেল, এভাবে ক্রমান্বয়ে যাবে। এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা কথা বলতেছি। এখন কথা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু সবসময় পূর্ণ সংখ্যা, সবসময় কি ভাইয়া, পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে, যেমন আমরা একটু আগেও প্রশ্ন দেখলাম যে কে শেলে ইলেকট্রন সংখ্যা কয়টি, বা চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি। ঠিক আছে, সো এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। কে শেল মানে হচ্ছে কত ভাইয়া, এন এর ভ্যালু হচ্ছে আমাদের, এন এর ভ্যালু হচ্ছে 1। এখন যদি আমরা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে যাই, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2n স্কয়ার। তার মানে 2 × 1 তার উপরে স্কয়ার, মানে হচ্ছে কে শেলে ইলেকট্রন সংখ্যা হবে 2টা। এবং যদি চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে কি হবে ভাইয়া, 2n স্কয়ার ইকুয়াল টু 2 × n এর ভ্যালু কত, 4, 4 এর উপর স্কয়ার, 4 4 16, 16 2 32। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। যদি বলে যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, আমরা এভাবে নির্ণয় করব। ঠিক আছে, এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু কত ভাইয়া, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1, 0 থেকে n-1। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজমুথাল কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে 0 থেকে n-1। যদি তোমার n এর ভ্যালু বলা হয় কত, n এর ভ্যালু যদি বলা হয় যে 3, তাহলে l কত, তাহলে l এর ভ্যালুটা কি হবে ভাইয়া, 0 থেকে 3-1, তার মানে কত, 2। তার মানে আমাদের ভ্যালু আসতেছে 0 থেকে 2, তার মানে 0 1 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের n যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কত হবে ভাইয়া, l এর ভ্যালু হবে 0 1 2, 0 1 2। সেম ভাবে n যদি 4 হয় তাহলে l হবে 0 1 2 3। সেম ভাবে তার মানে আমরা বলতে পারি যে দেখো n তম কক্ষপথে যদি বলা হয় যে n তম কক্ষপথে শক্তি স্তর কয়টি, n তম কক্ষপথে শক্তি স্তর কয়টি, মানে তৃতীয় কক্ষপথে তৃতীয় কক্ষপথে শক্তি স্তর বা উপশক্তি স্তর কয়টা থাকবে, তৃতীয় কক্ষপথে উপশক্তি স্তর থাকবে 3টা। চতুর্থ কক্ষপথে উপশক্তি স্তর কয়টা থাকবে, দেখো 4টা। ঠিক আছে, পঞ্চম কক্ষপথে তাহলে উপশক্তি স্তর কয়টা থাকবে, 5টা। তার মানে n এর ভ্যালু যত হবে উপশক্তি স্তরের ভ্যালু হচ্ছে ততই হবে, বিষয়টা মাথায় রাখবা। এখন আবার দেখো l এর ভ্যালু, এই বিষয়গুলো কিন্তু তোমরা নোট করবা সাথে সাথে। l হচ্ছে l এর ভ্যালু যদি 0 হয় তাহলে হয় s অরবিটাল, l এর ভ্যালু যদি 1 হয় তাহলে হয় p অরবিটাল, l এর ভ্যালু যদি 2 হয় তাহলে হয় d অরবিটাল, l এর ভ্যালু যদি 3 হয় তাহলে sp_d f অরবিটাল। এখন এটা হচ্ছে আমাদের s অরবিটাল, তাহলে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। s অরবিটালের হচ্ছে আমাদের সংখ্যা কয়টি, s উপশক্তি স্তরে বা অরবিটালের সংখ্যা হচ্ছে আমাদের 1টি। p তে কয়টা ভাইয়া, p তে অরবিটাল সংখ্যা হবে 3টা। 3টা কিভাবে, l এর ভ্যালু যদি 1 হয় তার মানে আমরা ভ্যালুটা কিভাবে নির্ণয় করি, তাহলে l এর দেখো অরবিটাল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি, অরবিটাল সংখ্যা আমরা নির্ণয় করি m এর মাধ্যমে। তার মানে l যদি 1 হয় তাহলে m এর ভ্যালু হবে -l 0 +l, তার মানে কয়টা, 3টা। তার মানে l উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি, 3টা। দিতে হবে 5টা, f এ হবে 7টা। এই বিষয়গুলো মাথায় রাখবা। ঠিক আছে, এবার আসো
এবার আসো, যদি প্রশ্ন আসে যে এস উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, বা পি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি। যদি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার কথা বলে ভাইয়া, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, 2 × 2l+1। উপশক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, এর আগে আমরা দেখলাম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এবার যদি বলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা বাইর করব 2 × 2l+1। তাহলে পি উপশক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা বাইর করতে বলে, তাহলে পি এর জন্য এল এর ভ্যালু কত ভাইয়া, পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 1। তাহলে এখানে জাস্ট বসাও 2 × 2 × 1+1, তার মানে 3×2=6। বিষয়টা বুঝছো? এখন কথা হচ্ছে, সেম ভাবে যদি আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে তৃতীয় কক্ষপথে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি, অরবিটাল কয়টি। প্রশ্নটা কি আসতেছে ভাইয়া, দেখো প্রশ্নটা আসতেছে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি। শক্তি স্তরে যদি অরবিটাল সংখ্যা বাইর করতে বলে, তাহলে আমরা জাস্ট n² বসাবো, মানে n এর ভ্যালু যত সেটাকে স্কোয়ার করলে সেটা তার অরবিটাল সংখ্যা হবে। এখন যদি বলে যে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি, তার 4×4=16টি। তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা কয়টি, তার মানে 3×3=9টি। ঠিক আছে, এখন আসো, আমাদের যদি এবার প্রশ্ন আসে যে পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি। প্রশ্নগুলো কিন্তু বুঝতে হবে অরবিটাল কত। এর আগে আমরা দেখলাম যে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র দেখছি, কক্ষপথে ইলেকট্রন নির্ণয়ের সূত্র দেখছি। এবার আমরা দেখতেছি যে পি উপশক্তি স্তরে অরবিটাল কত। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2l+1, 2l+1। তার মানে পি এর জন্য এল এর ভ্যালু কত ভাইয়া, 1। এখন এখানে বসাও 2 × 1+1, তার মানে 3টে অরবিটাল। কয়টা অরবিটাল, 3টে অরবিটাল। তার মানে ওভারঅল আমাদের কি আসতেছে ভাইয়া, ওভারঅল এখন আমাদের আসতেছে শক্তি স্তরে, যদি আমরা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে যাই, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2n²। তারপর হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন নির্ণয় সূত্র হচ্ছে 2 × 2l+1, এবং উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2l+1, এবং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে n²। এই হচ্ছে আমাদের মূল সারাংশ। ঠিক আছে, পাশাপাশি আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো আমরা আসলে নির্ণয় করা শিখবো, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসবে, যে কোন ভ্যালুটি নিচের কোন ভ্যালুটি সঠিক নয়, বা কোনটি সঠিক নয়, এভাবে আসতেছে যে কোনটি সঠিক নয়। এখন অপশনে আছে এরকম যে n=3, l হচ্ছে 3, m হচ্ছে -2, এজ হচ্ছে -½ আবার অপশন খতে মনে করো আছে n=3, l = 2, m হচ্ছে -3, এবং এজ হচ্ছে +½ এইভাবে আমাদের অনেক, তোমরা দেখবা যে বিভিন্ন, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট না, বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় দেখবা প্রশ্ন আসে নিচের কোনটি সঠিক নয় বা নিচের কোনটি সঠিক। এভাবে 4টা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া থাকে। তো আমরা আগে 4টা কোয়ান্টাম সংখ্যার আসলে ভ্যালু কিভাবে নির্ণয় করবো এটা তোমাদের বুঝতে হবে। দেখো, আমরা আগে বলছি যে n এর ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 4। এল এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করবো, এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1, তার মানে n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এল এর ভ্যালু হবে 0 1 2 3, তার মানে 1 কম হবে, সেটা 0 থেকে শুরু করবা। যদি n এর ভ্যালু 5 হয়, তাহলে এল এর ভ্যালু কি হবে, 0 থেকে 4 পর্যন্ত হবে। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো, এটা আমরা n পাইলাম, l পাইলাম,
এম এর ভ্যালু কি ভাইয়া? এম এর ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব? এম এর ভ্যালু হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, মানে এল এর ভ্যালু যত হবে সেটা 0 সহ সেটার প্লাস মাইনাস ভ্যালু বসাতে হবে। এখন মনে করো এল এর ভ্যালু হচ্ছে আমাদের কত? এল এর ভ্যালু আমরা পাইছি মনে করো 2। এল এর ভ্যালু আমরা কত পাইছি? মনে করো 2 পাইছি। এখন তাহলে এম এর ভ্যালুটা কি হবে ভাইয়া? এম এর ভ্যালুটা হবে আমাদের -2 -2 -1 0 1, তারপর হচ্ছে 2। তার মানে একবার হচ্ছে -2 -1 0 1 2, তার মানে হচ্ছে আমরা প্লাস ভ্যালু বসাবো মাইনাস ভ্যালু বসাবো। এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু নির্ণয় সূত্র। এবং এস অলওয়েজ হচ্ছে আমাদের প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস হাফ হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস হাফ হবে। সো এই বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো, আইডেন্টিফাই করতে পারো, সুতরাং এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোনো, এখন তোমরা একটা এমসিকিউ বাইর করো, যে কোনো তোমরা এই পার্টটা নিয়ে তোমরা অ্যাডমিশনে আসা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো দেখো, যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো এখন প্র্যাকটিস করার চেষ্টা করো। এইগুলোর বাইরে আমি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে ডাটাগুলো তোমাদের দিলাম এই ডাটাগুলোই জাস্ট করবা। পাশাপাশি আবারও বলতেছি, বই থেকে একটু রিডিং করে নিবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার আবার প্রয়োজনীয়তা আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার আবার প্রয়োজনীয়তা আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা আছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা কি? এটা হাইড্রোজেনের বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বর্ণালী সৃষ্টির সূক্ষ্মতম যে কারণ সেটা ব্যাখ্যা করতে পারে। এভাবে আমাদের প্রত্যেকটা 4টা কোয়ান্টাম সংখ্যার আমাদের প্রয়োজনীয়তাটা যে আছে এটা আমাদের দাগানো লাইনের যে আমি পিডিএফ দিছি সেটা দেখে তোমরা ভালোভাবে পড়ে নিবা। সুতরাং এই কোয়ান্টাম সংখ্যা টপিকটা থেকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট পার্টে আমরা আলোচনা করব বাকি টপিকগুলো নিয়ে। পরমাণু মডেল আছে, ইলেকট্রন বিন্যাস, অণু পরমাণু, আয়ন শনাক্তকরণ এবং বর্ণালী। আশা করি আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।